हा 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 हा। कृष्ण, मैं तुम्हारी मामा जो हूँ, मैं तुमको परास्त करूंगा। না না, এটা আমি বলছি না, এটা বলেছিল সূর্যবংশীয় রাজা কংস, মানে কৃষ্ণের মামা কংস মামা। এই সেই জায়গা, কংস মামা এখানে দাঁড়িয়ে থাকতো, উড়ে উড়ে অসুরগুলো আসতো। সত্যি মানে এইগুলো আসার পরে কিন্তু আমরা যেমন টিভিতে দেখেছি সেটাই জাস্ট তোমাদেরকে বলছি, যেমনটা টিভি সিরিয়ালে দেখেছি। যিনি ছিলেন সম্পর্কে কৃষ্ণের মামা, যার শাসন চলত সম্পূর্ণ মথুরা জুড়ে। আজকে সেই মথুরাই ঘুরব, যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই অন্ধকার একটা কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ। এই হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমি। এই জায়গাকার গল্প প্রাচীন মহাকাব্য রামায়ণ ও পুরাণেও পাওয়া যায়। ভগবান শ্রীরামের ভাই শত্রুঘ্ন লাভানাসুর নামক এক রাক্ষসকে বধ করার পরে এই জমি দাবি করেন। তখন এই জায়গা ঘন জঙ্গল ঘেরা থাকার জন্য মধুবন নামে পরিচিত ছিল। তারপরে এক এক কালে এক এক রকম নাম নিয়ে মধুপুর ও পরে মথুরা নামে পরিচিতি লাভ করে। শোনো শোনো শোনো, আজকে সেই জায়গায় ঘুরে তোমাদের দেখাবো, যেখানে প্রথমে আমরা ঘুরে দেখব শ্রীকৃষ্ণের জন্মস্থান বা জন্মভূমি। এরপর যাব শ্রী ভূতেশ্বর মহাদেব মন্দির, এরপর শিবতাল, তারপরেই এই শহরের বুকে থাকা বিড়লা মন্দির, তারপর যাব কংস মামার কেল্লা, এরপর শহরের সবথেকে প্রাচীন মন্দির দ্বারকাধীশ মন্দিরে যাব, এরপরে করব যমুনা নদীতে নৌকোবিহার ও সব শেষে বিশ্রাম ঘাটে আরতি দেখে আমরা আবারও আমাদের রুমে ফিরব। আর প্রত্যেকটা জায়গার ইতিহাস তোমাদেরকে বলবো। চলো তাড়াতাড়ি যাই আর ঘুরিয়ে দেখাই। গুড মর্নিং সবাইকে ফ্রম বৃন্দাবন। বৃন্দাবনের আমি আছি ভারত সেবাশ্রম সংঘর আমাদের রুমে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, আর আজকে আমি বেরিয়ে যাচ্ছি। আজকে বৃন্দাবন নয়, আজকে মথুরার কিছু জায়গা, মথুরার কিছু মন্দির ঘুরবো, তারপরে আবারও আজকে এখানে ব্যাক করে আসবো। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। আর সবাই আমার সাথে একসাথে বলো রাধে রাধে। চলো এবার তাহলে বেরোনো যাক। বেরিয়ে পড়লাম আমরা একদম ভারত সেবাশ্রম সংঘের বাইরে। এবার এখান থেকে আমরা চলে যাব মথুরার বিভিন্ন জায়গা ঘুরতে। আজকে আমার 4-5টা 6টা মতন জায়গা কভার করার ইচ্ছা আছে। কি কি ঘুরছি সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে দেখাবো। চলো প্রথমে আগেই শুরু করি যেখান থেকে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, ঠিক সেই জায়গাতে, যার জায়গায় এসছি তার জন্ম দিয়েই শুরু হোক তাহলে। চলো বাসে উঠে পড়লাম, একটুখানি এসেই বাস স্ট্যান্ড পেয়ে গেলাম। শ্রীকৃষ্ণের বিভিন্ন গল্পগুলোতে, মহাভারতেও আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণের কোথায় জন্ম হয়েছিল, যেখানে বন্দি করে রাখা হয়েছিল পিতা বাসুদেব আর মাতা দেবকীকে। আর সেই কারাগারেই, সেইখানেই কিন্তু যাচ্ছি, সেই হচ্ছে জায়গা যেখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। আর আজকে আমরা শুরু করলাম সেই জায়গা দিয়ে। কীভাবে শুরু করলাম, মানে কিছুটা এগিয়ে এসেই আমাদের ভারত সেবাশ্রম সংঘ থেকে সামনেই যে রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে বেরিয়ে মেন রাস্তায় এসে এই বাস পেয়ে গেছি, যে বাস নেবে আমাদের 20 টাকা একদম জন্মস্থানে নামিয়ে দেবে। একদম লোকাল ট্রান্সপোর্টে ঘুরবো, তোমাদেরকে দেখাবো, আর যেখানেই দেখাবো এরকম মন্দির দেখবো। রাস্তার দুপাশে মন্দির, আশ্রম, চারিদিক কিন্তু এতেই ভরা, দুপাশে এদিকেও। টুরিস্ট ফেসিলিটেশন সেন্টার বৃন্দাবন। এসে পৌঁছালাম একদম এই এসি বাসে করে, মাত্র 20 টাকায় আমাদের ভারত সেবাশ্রম থেকে। এই হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমি, এখানে আমরা যাব। চলো ভেতরে যাওয়া যাক। এই যে এসে পৌঁছালাম, এই হচ্ছে
শ্রীকৃষ্ণ জন্মভূমি 1 নম্বর গেট। দেখো এখানে এই যে পুলিশ বসে আছে সব, এখানে কিন্তু চেক হয়, মোবাইল কোনো কিছু নিয়ে কিন্তু ভেতরে ঢোকা যায় না। আর এখানে হচ্ছে ক্লক রুম, এখানে সব রেখে দিতে পারো, এখানে এই সমস্ত কিছু রেখে আমরা এখন ভেতরে ঢুকবো। তাই ভেতরের কিছু আর তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এখানে কিন্তু ভেতরে মোবাইল নিয়ে একদমই অ্যালাউ নয়। ঘুরে চলে এলাম ভেতর থেকে, ভেতরে তো ভিডিও ফটো কিছু তুলতে দেয় না। তো দেখলাম একটা জায়গা যেখানটাতে মেন শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ হয়েছিল, আর সেখানেই সামনে একটা ছোট্ট কারাগার মতন বানানো, যেখানে দুজন বন্দি যারা দুজনকে বন্দি করে রেখেছে, যারা হচ্ছে এই কারাগারে দেখাশোনা করতো, দেখাশোনা বলতে তারা হচ্ছে ওই রক্ষক ছিল যারা কারাগারে, তাদের দুজনকে দেখলাম ভেতরে বন্দি করা। ঠিক যেমনটা আমরা মহাভারতে যখন কৃষ্ণের গল্প দেখেছিলাম বা কৃষ্ণের যে সিরিয়ালে দেখেছিলাম, ঠিক তেমনই লাগলো। আর এই যে আশ্রম, এটা একটা পরে বানানো হয়েছে। আর ওইখানে দেখলাম যে 1016-17 সালে যখন মুসলিমরা অ্যাটাক করেছিল, তখন ওই জায়গাটাতে মুসলমানরা এই জায়গাটা বানিয়ে ফেলেছে, এটার ওপর দিয়ে তাদের আধিপত্য তোলার চেষ্টা করেছে। আর তারপরে সুপ্রিম কোর্টে এখন এটা নিয়ে কেস চলছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানেই ছিল হচ্ছে সেই শুধু কারাগারটা, যেখানে বন্দি করে রাখা হয়েছিল কৃষ্ণের পিতামাতাকে, আর তারপরে কৃষ্ণের জন্ম হয়, এখান থেকে কৃষ্ণ বেরিয়ে যান। যাই হোক, অনেক গল্প। প্রথমে আমরা এই জায়গাটা দর্শন করলাম, ভেতরে যেহেতু ভিডিও ফটো তোলা যায় না, তাই কিছু করতে পারলাম না। আর এই যে মন্দিরটা আছে আশ্রম মতন করা, এখানে আছেন মাতা দুর্গা, এখানে আছেন রাম লক্ষ্মণ সীতার মূর্তি, এখানে আছে হনুমানজির মূর্তি। তো সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে দেখবে, জগন্নাথ দেবেরও মূর্তি আছে। সব কিছু মিলিয়ে গুছিয়ে কিন্তু জায়গাটা দারুণ লাগলো। শুরু কিন্তু দারুণভাবে করলাম। এরপরে কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি। একদম এখান থেকে বেরোনোর পরে প্রচুর খাবারের দোকান আছে, যেখান থেকে খুশি তোমরা খাওয়া দাওয়া করে নিও। তো আমিও এখন কিছু খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব। এই যে এখানে কচুরি, জিলিপি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, তোমরা এখানেও খাওয়া দাওয়া করে নিতে পারো। নিয়ে নিয়েছি আমি ধোসা, যেটা হচ্ছে মশালা ধোসা, 90 টাকা নিল। খাওয়া দাওয়া সারছি, চলো। বেশ ভালো খেতে। খাওয়া দাওয়া সারলাম, এখানে প্রচুর পেঁড়া আছে, পেঁড়াও পাওয়া যাচ্ছে, পেঁড়াও খেলাম। খেয়ে এখন আমরা যাব ভূতেশ্বর মন্দিরের কাছে, ভূতেশ্বর মহাদেব মন্দির। এখান থেকে 500 মিটার দূরে পায়ে হেঁটেই পৌঁছানো যায় এই ভূতেশ্বর মহাদেব মন্দিরে। আমরা এদিক থেকে এলাম, এই হচ্ছে ভূতেশ্বর মোড়। আমরা এখন এদিকে চলে যাব। ভূতেশ্বর মহাদেব মন্দির, এই এসে পৌঁছালাম এই গেটের কাছে। এদিক থেকে হেঁটে এলাম, এবার এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো। ওম নমঃ শিবায়। কত করে দাদা? कितना करके होता है? 50 रुपये का सब है। ये 50 रुपए का है। 30 रुपया हो गया। আচ্ছা, ये 30 টাকার এখানে এই যে ফুলের জিনিসপত্র নিলে পুজো দেওয়ার জন্য। ভূতেশ্বর মন্দিরের সামনে আমরা চলে এসেছি। মেন মন্দিরের যে দরজা সেটা বন্ধ আছে, তাই তোমাদের আর দেখাতে পারলাম না, মন্দিরে কাজ চলছে। আর এই হচ্ছে সেই ভূতেশ্বর মহাদেব মন্দির। মনে করা হয় ত্রেতা যুগে ভগবান শিব যখন এসছিলেন, ওনার অনুমতি ছাড়া নাকি কখনোই এই মথুরা শহরের প্রতিষ্ঠা সম্ভব হতো না। আর এখানকারই অধিষ্ঠাত্রী দেবতা ছিলেন এই ভূতেশ্বর মহাদেব। মহাদেবেরই আরেক রূপ। তো যাই হোক, তাই জন্যই কিন্তু এখানকার কোতোয়াল বা এখানের যে অভিভাবক, এই মহাদেবকেই বলা হয়, এই মথুরা শহরের। শক্তিপীঠ মন্দির দেখার জন্য আমাদেরকে এখান থেকে যেতে হবে উমা কাত্যায়নী শক্তিপীঠ। মনে করা হয় রাজা কংস কিন্তু এখানের এই পাতাল দেবীকেই পুজো করতেন, তাই তো? তাই বলে না? একদম একদম। ভূতেশ্বর মহাদেব মন্দির, চলো আমরা এই শক্তিপীঠ দর্শন করে আসি। নিচে গিয়ে অনেকটা নিচে কিন্তু আমাদের নামতে হবে। আর এইখানেই কিন্তু ভগবান শ্রীরামের ভাই শত্রুঘ্ন, উনি কিন্তু এখানে এসে করেছিলেন ধ্যান।
আমরা এখানে দেবীর কিন্তু যেখানে এসে দেখব মূর্তি রাখা আছে, এখানে নাকি মাতার যে মাথার চুল, সেই চুল এখানে পড়েছিল। এই জায়গাটা হচ্ছে 51টা শক্তিপীঠের আরও একটি শক্তিপীঠ। বেশ সুন্দর দর্শন করলাম। এখানে অন্ধকার, তাই ভেতরে তোমাদেরকে মাতার মূর্তি দেখাতে পারলাম না। ये 51 में से ये 11 नंबर आता है। ये 11 नंबर में आता है। केस गिरे थे अच्छा, जो शक्ति के खंडे खंडे हुए थे ना, जैसे कहीं सिर गिरा था, कहीं लक्ष्य गिरे थे, कहीं हाथ गिरे थे, तो उसी प्रकार से यहाँ केस गिरे थे। अच्छा, तो ये 11वां स्थान है। 11 তো এটা হচ্ছে 11 নম্বর শক্তিপীঠ। কালী মায়ের মূর্তি, এই যে 51টা শক্তিপীঠের পুরো এখানে নাম দেওয়া আছে, দেখে নাও। লঙ্কা যুদ্ধের আগে ভগবান শ্রীরাম যেমন ভগবান রামেশ্বরের পুজো করেছিলেন, আর ঠিক তেমনি শত্রুঘ্ন এই মথুরাকে বাঁচানোর জন্য, লবণাসুরের হাত থেকে এই মথুরাকে বাঁচানোর জন্য এই ভূতেশ্বর মহাদেবের যে আরেক রূপ, ওনার তপস্যা করেছিলেন। আমরা জানি যে দেবী মধু আর কৈটবকে বধ করেছিলেন, আর তারপরে মধু যে পুত্র ছিল, মধুপুত্র ছিল লবণাসুর, আর সেই লবণাসুর এসে আধিপত্য তৈরি করে এই মথুরাতে আধিপত্য তৈরি করার পরে এখানকার যত ঋষিরা ছিলেন সবাই দলে দলে চলে যান, অযোধ্যাতে চলে যান ভগবান শ্রীরামের শরণাপন্ন হতে। আর ভগবান শ্রীরামের কাছে শরণাপন্ন হবার পরে রাম তার ভাইকে বলে যে তুমি যাও, তুমি গিয়ে এই মথুরাতে রাজ করো, তুমি গিয়ে মথুরাকে বাঁচাও। তখনই কিন্তু উনি এখানে এসে এই ভূতেশ্বর মহাদেবের ধ্যান করেন। ভূতেশ্বর মহাদেবের ধ্যান করার পরে তারপরে ভগবান শিব বাঁচান এই জায়গাটাকে, এই শহরকে তাদের হাত থেকে। যাই হোক, তার পেছনে যদি আমি এখন ইতিহাস বলতে শুরু করি, প্রচুর বড় গল্প আছে। মানে এইভাবে কিন্তু মথুরার আধিপত্য পেয়েছিলেন শত্রুঘ্ন। এই হচ্ছে কিছুটা গল্প। আমরা এই জায়গাটা খুব সুন্দর দেখলাম। এবার এখান থেকে বেরিয়ে যাব। এখানে আসার পরে পরিচয় হয়ে গেল। তোমার নাম কি দিদি? মুনমুন। আর চ্যানেলের নাম মুনমুন ট্রাভেল গাইড। বেশ ভালো লাগলো কিন্তু। এসেই জিজ্ঞেস করলো যে তুমি প্রীতম কিনা, এলাম হ্যাঁ। তো ভিডিও দেখা হয় তো? হ্যাঁ, ঠিকঠাক ইনফরমেশন হয়? খুব ভালো হয়, প্রীতমের ভিডিও খুব ভালো হয়, আমরা দেখি সবাই। আর ভালো লাগলো, উনি কিন্তু সোলো ট্রাভেল করছেন, তাই জন্য বেশ সুবিধাই হলো। তো উনি চাইলেন যে একসাথে এবার আমরা কোথায় যাব ঘোরার জন্য, তাইলাম চলুন তাহলে আমাদের সাথেই এখন বেরিয়ে পড়বেন। এরকমই হয় কিন্তু, ভগবানের স্থানে এসে এরকমভাবে পরিচয় হয়ে গেল। চলুন তাহলে একসাথেই যাওয়া যাক আমরা যেখানে যেখানে যাব। মন্দির যেহেতু বন্ধ ছিল, তাই তোমাদের ভূতেশ্বর মহাদেব মন্দিরে মহাদেবের মূর্তি দেখাতে পারলাম না। এই দেখো বাইরে এরকম সুন্দর একটা ছবি কিন্তু আছে, তাই তোমাদের এই দর্শনই করাতে পারলাম। মন্দিরে এখন কাজ চলছে। বলভদ্র কুণ্ড ভূতেশ্বর। এই জায়গাটা আমি যেটুকু পড়ে দেখলাম, কংসবধের আগে, মামাকে বধ করার আগে ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান বলরাম দুজনে দুই ভাই এসেছিলেন তাদের প্রেমিকদের সাথে, এসে নাকি এইখানে খেলাধুলা আর স্নান করেছিলেন, তাই জন্য তারপরে নাকি এটা বলভদ্র কুণ্ড। চলো এই জায়গাটা দেখলাম, একদম যেখানে ভূতেশ্বর মহাদেব মন্দির তার উল্টো দিকেই ঢুকে যাবে, দেখে যাবে। প্রচুর কিন্তু বাদরের উৎপাত। এই যে দেখো এখানে বসে আছে দুজন, হাত থেকে কিন্তু ছিনিয়ে নিয়ে যখন খুশি চলে যাবে। এরপর একটু এগিয়ে এসে ভূতেশ্বর মোড়কে ক্রস করে যে রাস্তা দিয়ে এসছিলাম এখানে, ঠিক সেই রাস্তাতেই আবার পিছু গিয়ে আমরা ডান দিকের রাস্তা ধরে এগিয়ে গেলাম শিবতালের দিকে। এসে পৌঁছালাম আমরা হচ্ছে এই শিবতাল। দেখো কি সুন্দর জায়গা, দারুণ। এটা কিন্তু পুরো জল, খুবই নোংরা হয়ে আছে, সবাই যে ফুল প্যাকেট মালা এসব ফেলে দিয়ে চলে গেছে। দারুণ লাগছে জায়গাটা, দারুণ। বারাণসীর যে রাজা ছিলেন পত্নীমাল, উনি নাকি মথুরা বারাণসীতে বিভিন্ন রকম স্থাপত্য, মানে এরকম পুকুর, এরকম বিভিন্ন সাম্রাজ্য, বিভিন্ন বাড়ি নির্মাণ করতেন। আর সেই সময় এই মথুরাতে জলের চাহিদা পূরণ করার জন্য উনি এই
শিবতাল বানিয়েছিলেন। আর এখানে এসে ভক্তরা স্নান করেন যখন এই মথুরা পরিক্রমা হয় সেই সময়টাতে। দেখো আমি পুরো এরকম জায়গারই একটা মাঝখানে চলে এসেছি, অসাধারণ সুন্দর লাগছে। এরকম কতগুলো করা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8টা করা আছে। ব্যাস, খুব সুন্দর কিন্তু লাগলো জায়গাটা। আর এই সেই জায়গা, এই যে আমি এখন শিবতালে আছি, এই শিবতাল হচ্ছে এই জলের যে গভীরতা সেটা প্রায় 50 ফুট নিচে। জলকে মানে অনেকটা জল যাতে এখানে থাকে, জলের ব্যবস্থার জন্যই কিন্তু এই জায়গাটা বানানো হয়েছিল। কি অদ্ভুত জায়গা, সত্যি কত সুন্দর সুন্দর জায়গা আছে এই মথুরাতে। তোমাদেরকে দেখালাম এই শিবতাল, আর এই শিবতাল সম্পর্কে তোমাদেরকে বললাম। এবার এখান থেকে বেরোনো যাক। এই হচ্ছে অচলেশ্বর মহাদেব মন্দির। তোমরা শিবতাল থেকে বেরিয়ে এখানে দর্শন করে, এই দেখো ঠিক এখান থেকে ট্রেন পাস করছে, আমরা এই রাস্তা দিয়ে এলাম। চলো এবার বেরিয়ে যাওয়া যাক। দ্বারকাধীশ মন্দির হচ্ছে এখন বন্ধ থাকে, সময় আপডেট বাজে 1টা, বিকেল 4টের সময় খুলবে। তাই জন্য মথুরাতে যখন তোমরা ঘুরবে, এই আমরা শিবতাল ঘুরলাম, ঘুরে আবারও মেন রোডে চলে এসেছি, নিয়েছি আবার বাসে করে এখন আমরা যাব সোজা বিড়লা টেম্পলের কাছে। খাওয়া দাওয়া করব, 4টে 4:30-র মধ্যে আবার চলে আসব কংস কেল্লার কাছে। সমস্ত কিছু বলছি কীভাবে ঘুরছি, তোমরা এভাবেই ঘুরবে। আর বাসে করে ঘুরছি, মনে হয় 20-30 টাকাই নেবে। এই বাস আমাদের নামিয়ে দিল আর আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে বিড়লা মন্দির। একটু আখের রস খেয়ে নেব, তারপরে মন্দিরে যাব। শরীর যেন গরমে চলছে না। এই এসে পৌঁছালাম আমরা বিড়লা মন্দিরে এখানের। চলো এবার ভেতরে ঢোকা যাক। এই মন্দিরটা গীতা মন্দির নামেও কিন্তু পরিচিত, বা শ্রী ভগবত গীতা মন্দির নামেও কিন্তু এখানে পরিচিত। যুগল কিশোর বিড়লা জানো আমাদের ভারতবর্ষে মোট 6টা জায়গায় এই মন্দির তৈরি করেছেন। যুগল কিশোর বিড়লা তার পিতামাতার স্মরণেই কিন্তু এই মন্দিরটাকে বানিয়েছিলেন। আর এখানে শ্রী ভগবত গীতাও নাকি খোদাই করা আছে। এই মন্দিরের ভেতরে কিন্তু অনেক দোকান আছে, যেখানে তোমরা কেনাকাটাও করতে পারো, এখানেও আছে। এই হচ্ছে গীতা রথ, আর এখানে একটা খাম্বা আছে। এই এসে আমরা পৌঁছালাম, এই হচ্ছে গীতা স্তম্ভ। এখানে আসলে তোমরা পুরো এই ভাগবত গীতাকে এই স্তম্ভের মধ্যে পড়তে পারবে। কিন্তু হ্যাঁ, আমাদের পক্ষে পড়াটা অতটা সম্ভব নয়, কিন্তু এটার মধ্যে পুরো ভাগবত গীতাটা লেখা আছে। চলো এবার এই ওপরে ওঠা যাক। এই পাশে হচ্ছে এই হনুমান মন্দির, খুব সুন্দর কিন্তু জায়গাটা। বারাণসীরটা এক জায়গায়, হায়দ্রাবাদেরটা একরকম, কলকাতারটা একরকম, দিল্লিতে একরকম, জয়পুরে বিড়লা মন্দির একরকম। তো খুবই সুন্দর লাগলো। 2টোর সময় এখানে মন্দির ওপেন হয়। ভেতরে আছে শ্রী লক্ষ্মী নারায়ণের মূর্তি। আর যতগুলো বিড়লা মন্দির আছে সব বিড়লা মন্দিরেই লক্ষ্মী নারায়ণেরই পুজো করা হয়। যাই হোক, এখন ভেতরে তো এমনিও ফটো তোলা যায় না, দরজা বন্ধ আছে। এখন অনেকক্ষণ পরেই এই দরজা ওপেন হবে, আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের বাকি জায়গাগুলো ঘুরতে হবে। চলো এবার এখান থেকে বেরোনো যায়। আমরা এখান থেকে দর্শন করে 10 টাকা দিয়ে এখন একটা অটো নিয়ে নিয়েছি। এখন যাব আমরা বিশ্রাম ঘাটের কাছে। বিশ্রাম घाट कितना किराया? अरे विश्राम घाट का नहीं, बिग गेट का 10 रुपये। अच्छा 10 रुपये। দ্বারকাধীশ টেম্পল। আমরা বললাম যে দ্বারকাধীশ মন্দির যাব। এই দ্বারকাধীশ মন্দিরে যে রাস্তায় আমরা যাব, ওই মন্দির বিকেল 4টের সময় খুলবে। আমরা বিড়লা মন্দির ঘুরে এসে এখন এই রাস্তায় চলে এসেছি, যেখান থেকে আমরা এই দ্বারকাধীশ মন্দিরে যাব। তার আগে আমরা যাব কংস কেল্লাতে। এই আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে বিশ্রাম ঘাট।
বিশ্রামঘাট পৌঁছে তারপর ঘাটের ধার দিয়ে হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেলাম কংস মামার কেল্লার কাছে। দারুণ কিন্তু একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে এখানে। আমরা পুরো এই ঘাটের কাছে আমরা, কি সুন্দর দেখো, দারুণ একটা জায়গা। বিকেল হচ্ছে আর এখন এই নৌকো বিহার কিন্তু শুরু হয়ে যাবে। আমরা করব, তার আগে যাচ্ছি আমরা কংসর কেল্লা দেখতে। দারুণ লাগছে, খুব কিন্তু সুন্দর লাগছে। এখান থেকেও নৌকো বিহার কিন্তু তোমরা করে নিতে পারবে। এই হচ্ছে আমার পেছনে পুরো কংসের কেল্লা। কেল্লার এই সাইডটা পুরো ভেঙেই গেছে, এই সাইডটা তাও এখনো আছে। দেখো এদিকের দেয়ালগুলোর অবস্থা দেখো। যাই হোক, এখানেই আমরা এখন আছি। চারিদিকে কিন্তু এরকম দোলনাই দোলনা, প্রচুর দোলনা আছে। রাধাকৃষ্ণকে যেমন দেখতে পাওয়া যায় দোলনাতে সবসময়, ঠিক সেরকমই কিন্তু। এই রাস্তা ধরে আমাদের যেতে হবে এখন কংস মামার এই কেল্লাতে। कैसा रहा था? कैसा था? अच्छा था। ওয়াও, কংস কেল্লাতে আমরা এখন। এখান থেকে যমুনা নদীকে কি সুন্দর লাগছে উপর থেকে। ওদিকটা দেখাও একটু, কি সুন্দর লাগছে যমুনা নদীকে। এখন কংস মামার এই যে স্থাপত্য, যে বাড়ি ছিল, সেখানে এখন খেলাধুলা হচ্ছে, ক্রিকেট। আর এখান থেকে তোমাদেরকে আমি এখন ভিউ দেখাবো কেল্লার চারিপাশে, পুরো গার্ড দেওয়া একদম ওপর থেকে। এখান থেকে কিন্তু দারোয়ানরা দেখতো। ও কি দৃশ্য দেখো একবার এখান থেকে। এই যে সবাই নৌকো বিহার করছে। এই হচ্ছে কংস মামার কেল্লা থেকে, মানে কংস মামার থাকার জায়গা থেকে এই হচ্ছে যমুনা নদীর দৃশ্য। দেখো কি সুন্দর যমুনা নদী বয়ে গেছে। যাই হোক, বেশ কিন্তু সুন্দর লাগলো। সেই যখন একের পর এক রাজারা এখানে এসেছিলেন, আর আসার পরে এটাকে পুনর্নির্মাণ করার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ পুনর্নির্মাণ করতে চেষ্টা করেছে, কেউ এটিকে অন্যভাবে ব্যবহার করে অনেক জায়গা ভেঙে ফেলেছে। ব্রিটিশরা যখন এই জায়গাটা ছেড়ে চলে যায় তখন কিন্তু বেশিরভাগ অংশটাই ভেঙে গেছিলো। যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা স্থাপত্য, আমাদের একটা ঐতিহাসিক জায়গা হিসাবে গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু আমাদের কাছে একটা মানে কি বলবো, শ্রেষ্ঠ নিদর্শন হয়তো থাকতো, কারণ এত নিষ্ঠুর এক মামার গল্পের ইতিহাস লুকিয়ে আছে কিন্তু এখানেই। জানোই কংস মামাকে বলা হয় নিষ্ঠুর মামা। এই হচ্ছে সেই জায়গা যেখানে সত্যি কত বাকাসুর থেকে নাকাসুর আরও কত অসুররা এসছে ইয়েকে, কৃষ্ণকে মারবে বলে, কিন্তু কেউই কিন্তু কৃষ্ণকে পরাজয় দিতে পারেনি। সত্যি এই সেই জায়গা। কংস মামা এখানে দাঁড়িয়ে থাকতো, উড়ে উড়ে অসুরগুলো আসতো। সত্যি মানে এইগুলো আসার পরে কিন্তু আমরা যেমন টিভিতে দেখেছি সেটাই জাস্ট তোমাদেরকে বলছি। আর ওইখানে দূর থেকে দেখাচ্ছে সেই অসুরগুলো উড়ে উড়ে এলো, কংস মামার সাথে ডিসকাস করলো, চলে গেল যে এইভাবে মারতে হবে। মারতে কোনো দিন পারেনি। সত্যি সেই জায়গায় আমি আছি। দারুণ, কত টিয়া পাখি। ওয়াও, কি সুন্দর লাগছে। এই এসে পৌঁছালাম আমরা দ্বারকাধীশ মন্দিরের একদম সামনেটাতে। এখানে জুতো খুলে আমরা এখন ভেতরে ঢুকবো। প্রায় 2500 বছর আগেকার নাকি এই মন্দির। চলো এবার ভেতরে যাওয়া যাক। জুতা ঘর, জুতো রাখার জায়গা একদম মন্দিরের বাঁদিকেই। এখানে জুতো রেখে তারপরে মন্দিরে যাব। পাশেই আছে অনেক ডালা, ফুল, এগুলো কেনার দোকান, তোমরা এখান থেকে কিনে নিতে পারো। আর এখান থেকে চলে যাচ্ছে বিশ্রামঘর ঘাটের দিকে। এই মন্দিরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে শ্রীকৃষ্ণের রূপ হিসাবে দ্বারকাধীশ পূজিত হন, যেখানে শ্রীকৃষ্ণের অন্তর্গত দ্বারকা শহরের সাথে সম্পর্কিত দেবতা রূপে পুজো করা হয়। এখন আছি আমি এই মন্দিরের পরিক্রমা মার্গে ঢুকছি। চলো
বেশ কিন্তু ভালো লাগছে এরকম একটা মন্দির দর্শন করতে পেরে। এখানে কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে আছে। মনে করা হয় এখানেই শ্রীকৃষ্ণ তার যুবকত্ব এবং পরবর্তী জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন। ভক্তরা এখানে শ্রীকৃষ্ণের তিথি কীর্তন ও উপাসনার মাধ্যমে তার মহিমা উপলব্ধি করতে আসেন। অসাধারণ লাগলো কিন্তু এই মন্দিরের ভেতরে আসার পর। এই একটা আলাদাই ভাইব আছে কিন্তু। আর এই মথুরা শহরের আরও একটা পুরনো মন্দিরের মধ্যে হচ্ছে এই মন্দিরটা। শোনো শোনো শোনো, আজ কংস মামার এই দরবারে আমরা আহ্বান জানাচ্ছি সবাইকে। এই মন্দির সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবারও বিকেল 4টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তোমরা যখন আসবে মাঝখানে অন্যান্য জায়গাগুলো ঘোরো, আর বিকেলবেলা করে এই মন্দির দর্শন করতে চলে এসো। এখানে আমরা দর্শন করে এখন এই দাদার দোকান থেকে আমি কিছু কেনাকাটা করলাম। বিশেষ করে আমি নিলাম হচ্ছে এরকম রাধে রাধে স্ট্যাম্পগুলো মাথায় বসানোর জন্য। মাথায় যেটা, এটা তো নিজের করা। ব্যাস, চলো ঠিক আছে ভাইয়া, চলতে রাধে রাধে। এখন যাব এই হচ্ছে বিশ্রাম ঘাট। এখানে আমরা আরতিও দেখব। বিশ্রামঘাট যাবার পথে ভাই ও বোনের মন্দির, মানে যমুনা ও যমরাজ, দুই ভাই বোনের মন্দিরটি অবশ্যই দেখবে। এখানে বিভিন্ন রকমের কর্মফলগুলো লেখা আছে, সমস্ত শাস্তিগুলো লেখা আছে। এই হচ্ছে ধর্মরাজ, দারুণ বা যমরাজ। কসাইকা কর্মফল, দেখো কি লেখা আছে। কসাইয়ের কর্মফল হবে এটা। মাতা পিতা সন্তান কা ফল, যদি মা বাবাকে ছেলে মারে তার কর্মফল হবে এটা। ভিড় হয়ে যাবে। এরপরে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম আবারও বিশ্রামঘাটের কাছে। এই বিশ্রামঘাটের পার ধরেই আমরা গেছিলাম কংস মামার কেল্লা দেখতে। আর এখানে এলাম আমরা আবারও সন্ধ্যের আরতি দেখতে। তবে তার আগে আমরা করে নেব এখানে একটু নৌকা বিহার। একটু পরেই এখানে শুরু হবে আরতি। খুব সুন্দর একটা জায়গা কিন্তু এই বিশ্রামঘাট, দারুণ লাগছে, অসাধারণ সুন্দর। আর এই বিশ্রামঘাটেই মামা কংসকে বধ করার পরে শ্রীকৃষ্ণ এসে কিছুক্ষণ এখানে বিশ্রাম নিয়েছিলেন। এই জন্যই কিন্তু এই জায়গাটার নাম বিশ্রামঘাট। এই হচ্ছে বিশ্রামঘাট। হয়তো কোনো এক জায়গায় বসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, বসে এইভাবে রেস্ট নিয়েছিলেন, একটু বিশ্রাম নিয়ে তারপরে চলে গেছিলেন। প্রচুর কিন্তু সাইবেরিয়ান পাখি আছে এখানে, দেখো। ঠিক প্রয়াগরাজে চিল্কাতে যেমন দেখা যায় এখানেও তেমন দেখা যায়। ও কি লাগছে, দারুণ দারুণ, জাস্ট সেরা সেরা। এখন আমরা উঠলাম এই সুন্দর নৌকো বিহার করতে। দেখো কি সুন্দর করে আমাদের নৌকোটা পুরো সাজানো চারিদিক। আর পেছনে দেখো সাইবেরিয়ান বার্ডস, হেবি সুন্দর কিন্তু লাগছে এই দৃশ্য, অসাধারণ। আমরা এখন ওই পার থেকে নৌকো বিহার শুরু করলাম, চলে এসছি এই যে গোকুলে। চালিয়ে সাইবেরিয়ান পাখিদের দেওয়ার জন্য নিয়ে নিলাম 20 টাকার করে এখানে কিছু ভাজা।
ব্যাপক ছিল কিন্তু এই নৌকোবিহার। শুধু এই সাইবেরিয়ান পাখিগুলোর সাথে এই ছবি ভিডিও তুলবো বলে 50 টাকা দিয়ে দাদাকে বললাম, আমরা ঘুরে আবারও চলে এলাম। আর পাখির এই খাবার নিল মাত্র 20 টাকা। কি সুন্দর লাগে এখানে সাইবেরিয়ান পাখিগুলো, ভালো বেশ ফটো ভিডিও তুলতে সময় দিল। আর প্রয়াগরাজেরগুলো দেয়ই না, ওরা এত খেয়েছে ওরা দেয়ই না। এরকম নৌকোয় করে কিন্তু আমি ঘুরলাম। দেখো নৌকোটা খুব সাজানো গোছানো, তাই জন্যই আমি এটাই করলাম। এরকম নৌকোগুলোয় করে ঘোরার জন্য এই দাদাকে কন্ট্যাক্ট করে নিও। নাম্বার বল দিয়েছি आपका 9548666063 नंबर है मेरा। अमित नाम है मेरा। অমিত, ওকে। রাধে রাধে। বিশ্রাম ঘাটের কাছেই একটুখানি খেয়ে নিচ্ছি লস্যি। বেশ 50 টাকা করে লস্যি। চলে এসছি আমরা একদম আরতি ঘাটে। আর এখানেও কিন্তু আরতি দেখার জন্য এরকম করে নৌকায় করে নিয়ে যাওয়া হয়, ঠিক যেমন বারাণসীতে হয়। দারুণ হচ্ছে কিন্তু এই আরতি, অসাধারণ লাগছে। প্রচুর মানুষের কিন্তু ভিড় এই আরতি দেখার জন্য, জাস্ট দারুণ। आप कहाँ से? राजस्थान। राजस्थान। कैसा लग रहा है? मस्त है ना? চলো সমস্ত জায়গায় ঘুরলাম মথুরাতে, বেশ কিন্তু সুন্দর ঘুরলাম। আজকের এই আরতি পর্ব দিয়ে বিদায় জানালাম তোমাদেরকে। আজকের মতন এখানেই ভিডিওটাকে শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। একসাথে বলো রাধে রাধে, রাধে রাধে।